হ্যালো স্টুডেন্টস, পালসার্স কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি আগের ভিডিওতে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের বেসিক কনসেপ্ট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকের ভিডিওতে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেই প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো কিভাবে করতে হয়, তার কি বেসিক রুলস, সেই বিষয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। এই রুলসের মাধ্যমে যেকোনো অঙ্ক, যেকোনো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তোমরা কিন্তু ভেরি ইজিলি খুব সহজভাবে করতে পারবে। বহু স্টুডেন্টস আমাকে লিখে জানিয়েছে যে তাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট নিয়ে ভীষণ ভীষণ প্রবলেম হচ্ছে। তারা সঠিকভাবে বুঝে উঠতে পারছে না যে বিআরএস এর রুলসটা কি এবং কিভাবে করতে হয়। তো তাদের রিকোয়েস্টেই আমি আজকের ভিডিওটি বানিয়েছি, যে ভিডিওতে আমি দুটো প্রবলেম নিয়ে সেই প্রবলেমগুলো কি করে সলভ করব সেই সম্পর্কে উইথ রুলস, উইথ প্র্যাকটিক্যাল প্রবলেম আলোচনা করেছি। তোমরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি বিস্তারিতভাবে শুনবে এবং তাহলে তোমাদের আশা করছি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না এবং এই ধরনের প্রবলেম পরীক্ষায় আসারও খুব চান্স রয়েছে। এই ভিডিওটি আইসিএসসি সিবিএসসি বোর্ডের স্টুডেন্টের জন্য অত্যন্ত হেল্পফুল হবে। এছাড়া যারা নতুন চার্টার্ড ফার্মে জয়েন করেছে, আর্টিকেলশিপ করছে, তাদেরও ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বানাতে হয়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও এটি খুব হেল্পফুল হবে। বা যারা বিবিএ এমবিএ কোর্সে জয়েন করেছে তাদের ক্ষেত্রেও এটি ভেরি ভেরি হেল্পফুল। তো আমরা শুরু করব আজকের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কিভাবে করতে হয়। তবে এটা শুরু করার আগে আরেকটা কথা তোমাদের বলবো, আমি এর আগে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের বেসিক সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নেবে। সেই ভিডিওটি যদি না দেখো তাহলে এই ভিডিওটি বুঝতে তোমাদের বেশ খানিকটা অসুবিধা হতে পারে, কেননা ওই ভিডিওর সাথে এই ভিডিওটির লিঙ্ক রয়েছে। ওই ভিডিওটি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট পার্ট 1 হিসাবে আপলোড করা আছে এবং ওই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিয়ে তারপরে এই ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের বিআরএস করতে খুব সুবিধা হবে এবং বিষয়টি খুব ভালোভাবে তোমরা বুঝে উঠতে পারবে। তো আজকের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের প্রথমে আমরা বলবো যে রুলসটা কি আছে। এই যে দেখো আমরা লিখেছি ব্যাংক জমার সঙ্গতি বিধায়ক বিবরণী প্রস্তুত করার নিয়ম। দেখো আমরা আগের দিনে বলেছিলাম যে বিআরএস আমরা দুটো ব্যালেন্স নিয়ে স্টার্ট করতে পারি। যদি আমরা ক্যাশবুকের ব্যালেন্স নিয়ে শুরু করি তাহলে আমরা পাসবুকের ব্যালেন্স এসে পৌঁছাবো, আর যদি আমরা পাসবুকের ব্যালেন্স নিয়ে শুরু করি তাহলে আমরা ক্যাশবুকের ব্যালেন্স এসে পৌঁছাবো। এটা আমরা বলেছিলাম। এবার এই যে ক্যাশবুকের যে ব্যাংক ব্যালেন্স, এই ক্যাশবুকের ব্যাংক ব্যালেন্স কিন্তু ডেবিটও হতে পারে, আবার ক্রেডিটও হতে পারে। দু রকমই ক্যাশবুকের ব্যাংক ব্যালেন্স হতে পারে। তো আজকে আমি এখন বলবো রুল 1। ক্যাশবুকের ডেবিট ব্যালেন্স নিয়ে যেমন বিআরএস শুরু হতে পারে, তেমনি ক্যাশবুকের ক্রেডিট ব্যালেন্স নিয়ে শুরু হতে পারে। ক্যাশবুকের ডেবিট ব্যালেন্স নিয়ে বিআরএস শুরু করলে একটা রুল আছে, আবার ক্যাশবুকের ক্রেডিট ব্যালেন্স নিয়ে বিআরএস শুরু করলে তার একটা রুল আছে। একইভাবে পাসবুকেরও ক্রেডিট ব্যালেন্স নিয়ে বিআরএস শুরু হতে পারে, আবার পাসবুকেরও ডেবিট ব্যালেন্স নিয়েও বিআরএস শুরু হতে পারে। তো তার জন্য পাসবুক নিয়ে বিআরএস শুরু করলে তার আবার দুটো রুল আছে। এইভাবে দুটো দুটো করে বিআরএস তৈরি করার মোট 4টে রুল আছে। এই 4টে রুল যদি তোমাদের ভালো করে বোঝা হয়ে গিয়ে থাকে তাহলে বিআরএস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। প্রথম রুলে আমরা বলছি, দেখো রুল 1 এ দেখো প্রথম রুলসে আমি লিখেছি, যদি আমরা ক্যাশবুকের ডেবিট ব্যালেন্স বা জমা ব্যালেন্স নিয়ে বিআরএস করতে শুরু করি তাহলে আমাকে দেখতে হবে কি অঙ্কের যে বিষয়গুলো বলা আছে সেই বিষয়গুলির ফলে পাসবুকের ব্যালেন্সে কি প্রভাব পড়ছে, অর্থাৎ পাসবুকের ব্যালেন্স বাড়ছে না কমছে। যদি পাসবুকের ব্যালেন্স বাড়ে তাহলে যত টাকা বাড়বে তত টাকা আমাকে যোগ করতে হবে, আর যদি পাসবুকের ব্যালেন্স কমে তাহলে যত টাকা কমবে তত টাকা আমাকে বিয়োগ করতে হবে। এইটাই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন তৈরি করার প্রথম রুলস, যখন আমরা কিনা ক্যাশবুকের ডেবিট ব্যালেন্স নিয়ে বিআরএস করতে শুরু করব। খুব ইম্পর্টেন্ট রুলস এবং এই রুলসটা যদি তোমরা ফলো করো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট একদম তোমাদের কাছে জলের মতন পরিষ্কার হয়ে যাবে। তো এই রুলসটাকে নিয়ে আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়েছি। এই প্র্যাকটিক্যাল প্রবলেমটা নিয়ে আলোচনা করব এখন। দেখো আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়েছি, সেখানে বলছি ভালো করে দেখো, ব্যাংক ব্যালেন্স অফ ক্যাশবুক অফ মিস্টার দেবাশিস সেন অ্যাজ অন 30th জুন 2024। এই বিআরএস ডেটটা খুব ইম্পর্টেন্ট। এই ডেটে মিস্টার দেবাশিস সেনের ক্যাশবুকের ব্যাংক ব্যালেন্স শো করছে 30,000, ঠিক আছে, হুইচ ডিড নট এগ্রি উইথ হিজ পাসবুক ব্যালেন্স, কিন্তু সেটা তার পাসবুক ব্যালেন্সের সাথে মিলছে না। আফটার স্ক্রুটিনি, তারপরে ভালোভাবে পরীক্ষা করার পর, ফলোইং ডিসক্রিপেন্সিস ওয়্যার ফাইন্ড আউট, এই ভুলগুলো বা এই পার্থক্যগুলো ধরা পড়েছে। দেখো তাহলে এখানে আমাদের বলে দিল কি যে ক্যাশবুকের ব্যাংক ব্যালেন্স ডেবিট শো করছে, কিছু না বললে সেটা বুঝবে সেই বুকের ফেভারেবল ব্যালেন্স হয়। এখানে যেমন বলেছে ব্যাংক ব্যালেন্স অফ ক্যাশবুক মিস্টার দেবাশিস সেন অ্যাজ অন 30th জুন 2024 শোড রুপিস 30,000। তো এই 30,000 ক্যাশবুকের ব্যাংক ব্যালেন্স শো করছে, এটা ডেবিট না ক্রেডিট কিছুই বলে দেয়নি।
যদি কিছু না বলে দেয় তাহলে সেটা বুঝতে হবে সেই বুকের এটা হচ্ছে ফেভারেবল বা জমা ব্যালেন্স। তো ক্যাশ বুকের ফেভারেবল বা জমা ব্যালেন্স মানে হচ্ছে ডেবিট। সুতরাং এই ক্যাশ বুক, এই যে ব্যালেন্সটা বলা আছে 30,000, এটা হচ্ছে গিয়ে ক্যাশ বুকের ডেবিট ব্যালেন্স। তো ক্যাশ বুকের আমাদের ওপরের রুলসটা আমরা এক্ষুনি পড়লাম, যে আমরা যদি ক্যাশ বুকের ডেবিট ব্যালেন্স নিয়ে বিআরএস করতে শুরু করি, তাহলে দেখবো যে অঙ্কে দেওয়া বিষয়গুলির ফলে পাসবুকের ব্যালেন্সে কি প্রভাব পড়ছে, অর্থাৎ পাসবুকের ব্যালেন্স বাড়ছে না কমছে। যদি পাসবুকের ব্যালেন্স বাড়ে তাহলে আমরা যোগ করব, আর যদি পাসবুকের ব্যালেন্স কমে তাহলে আমরা বিয়োগ করব। ঠিক আছে? তো দেখো আমরা এই বিআরএস করার চার্টটা যেটা বানিয়েছি, একটু নিচে আমরা চলে যাচ্ছি। এই দেখো, এইখানে প্রথমে এইভাবে লিখতে হবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এবং ডেটটা লিখেছি যে পার্টিকুলার ডেটে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করছি সেটা হচ্ছে 30 জুন 2024। এই ডেটটা কিন্তু অবশ্যই লিখতে হবে। যদি এই ডেটটা না লেখো তাহলে কিন্তু ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা ঠিক হয় না। তার কারণ এই ডেটটার অবধি আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করছি, পার্টিকুলার এই ডেটেই আমরা ক্যাশবুকের সঙ্গে পাসবুকের ডিফারেন্স কেন হয়েছে সেই ডিফারেন্সটা নিয়ে আমরা আলোচনা করছি বা এই স্টেটমেন্টে শো করছি। এবার দেখো এইভাবে তোমরা রুলসটা লিখে নিতে পারো যে আমাদের এখন রুলস হচ্ছে যে আমরা যেহেতু ক্যাশবুকের ডেবিট ব্যালেন্স নিয়ে বিআরএস করতে শুরু করছি, তাই আমাদের এখন রুলস হচ্ছে যে পাসবুক যদি বাড়ে তাহলে যত টাকা বাড়বে তত টাকা আমরা প্লাস করব এখানে, আর পাসবুক যদি কমে তাহলে যত টাকা কমবে তত টাকা আমরা মাইনাস করব। ঠিক আছে? এবার দেখো প্রথমে আমরা এইভাবে স্টার্ট করব। প্রথমে পার্টিকুলারস আর দুটো অ্যামাউন্টের কলম, এখানে কোনো ডেবিট ক্রেডিট নেই, কেননা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট একটা স্টেটমেন্ট, তাই এটা কোনো ডেবিট বা ক্রেডিট লেখার প্রয়োজন নেই, এটা কোনো অ্যাকাউন্ট নয়। এবারে এখানে আমরা প্রথমে স্টার্ট করছি, দেখো লিখেছি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক এবং ডেবিট ব্যালেন্স। যেহেতু কিছু না বলে দেওয়া আছে তাহলে ব্যালেন্সটা ডেবিট ব্যালেন্স। তো ক্যাশ বুকের ডেবিট ব্যালেন্স আমাদের দেওয়া আছে 30,000। এইটা নিয়ে আমরা বিআরএস করতে শুরু করলাম। ঠিক আছে? এবার আমাদের কিছু আইটেম অ্যাড করতে হয়, যেখানে এটা অ্যাড বলে আমরা হেডিং করে রাখলাম অ্যাড। আবার দেখো কিছু আইটেম লেস করতে হয়, যেটা আমি খানিকটা ছেড়ে লেস বলে হেডিং করে রাখলাম। ঠিক আছে? লেস বলে এরপরে পরপর প্রত্যেকটা আইটেম পড়বো, এবং তারও নিচে দেখো আমরা এখানে একটা ওয়ার্কিংস এর মতন করেছি, যে প্রত্যেকটা সিচুয়েশন এ বি সি ডি ই এফ জি, মানে এই অঙ্কে আহ, ছখানা মতন সিচুয়েশন আছে, এবং প্রত্যেক সিচুয়েশনে সিবি আর পিবি করে লিখেছি যে এই ঘটনাগুলোর ফলে ওপরে যে অঙ্কে যে আইটেমগুলো বলা আছে তার ফলে ক্যাশবুকে অথবা পাসবুকের ব্যালেন্সে কি বেড়েছে বা কমেছে, অ্যারো চিহ্ন দিয়ে বেড়েছে না কমেছে এবং কত টাকা বেড়েছে এবং কত টাকা কমেছে সেটা ক্যাশবুকে আর পাসবুকে দেখানো আছে, এবং তার সঙ্গে নেট এফেক্ট দেখানো আছে, যে এর ফলে আমাদের তো এখন দেখতে হবে পাসবুক কত টাকা বাড়লো বা পাসবুক কত টাকা কমলো, সেই অনুযায়ী যোগ বিয়োগ করতে হবে। তো এর ফলে দেখো আমাদের এই প্রত্যেকটা আইটেমের ফলে পাসবুকের ব্যালেন্সে কি এফেক্ট পড়বে বা কত টাকা পাসবুক বাড়বে বা কত টাকা পাসবুক কমেছে, সেইটা কিন্তু এইভাবে শো করা আছে। তোমরা ইচ্ছে করলে কোনো বিআরএস করার ক্ষেত্রে প্রথম দিকে এইভাবে একটু ওয়ার্কিংস করে করে নিতে পারো, তাতে তোমাদের জিনিসটা বোঝা হয়ে যাবে। এবং তোমরা যখন বেশ কয়েকটা অঙ্ক করে ফেলবে এই প্রসেসে, তখন তোমরা কিন্তু আর এরকম ভাবে তোমাদের ওয়ার্কিংস করারও দরকার পড়বে না। তোমরা জাস্ট আইটেমটা পড়লেই বুঝে যাবে যে এর ফলে ক্যাশবুক বা পাসবুকের কি এফেক্টটা পড়েছে, এবং সেই অনুযায়ী অ্যাড করতে হবে না লেস করতে হবে, সেটা তোমরা কিন্তু অনায়াসেই মুখে মুখেই বার করতে পারবে। কিন্তু এখানে ডিটেলসে তোমাদের বোঝানোর জন্য এরকম একটা ওয়ার্কিংস করে আমি কিন্তু তোমাদের কাছে শো করেছি যে প্রত্যেকটা ওপরের আইটেমগুলোর ফলে ক্যাশবুক বা পাসবুকে কি এফেক্ট পড়েছে। দেখো প্রথম অ্যাডজাস্টমেন্টে বলা হয়েছে চেক ইস্যুড ডিউরিং দ্য মান্থ অফ জুন টু 20,000, অর্থাৎ জুন মাসে মোট 20,000 টাকার চেক ইস্যু করা হয়েছে, আউট অফ হুইচ চেক অফ 5,000 প্রেজেন্টেড ফর পেমেন্ট ফর দ্য মান্থ অফ জুলাই। আমরা যে বিআরএস করছি সেই ডেটটা হচ্ছে 30 জুন 2024। দেখতে পাচ্ছ 30 জুন 2024 আমরা বিআরএস করছি। তো আমরা এই জুন মাসের মধ্যে মোট 20,000 টাকার চেক কোনো একজন পার্টিকে বা কোনো একজন কোনো কয়েকজন সাপ্লায়ারকে আমরা চেক ইস্যু করেছি। কিন্তু এই 20,000 টাকার যে চেক ইস্যু করেছি তার মধ্যে থেকে 15,000 টাকার চেক এই জুন মাসের মধ্যেই তারা ব্যাংকে দেখিয়ে প্রেজেন্ট করে টাকা নিয়ে চলে গেছে। কিন্তু 5,000 টাকার একটা চেক, যেটা কিনা যাকে ইস্যু করা হয়েছিল সে কিনা জুলাই মাসে সেই চেকটা প্রেজেন্ট করেছে এবং ব্যাংক তাকে জুলাই মাসে পেমেন্ট করেছে। তাহলে এই ঘটনার ফলে আমরা যখনই কোনো চেক ইস্যু করি সঙ্গে সঙ্গে সেটা আমরা ক্যাশবুকে খরচ বলে লিখে দিই। ঠিক আছে? অর্থাৎ একটু নিচের দিকে চলে যাই, আমরা যেটা ওয়ার্কিংসে প্রেজেন্টেশনটা করেছি একটু দেখো, যে আমরা যখনই চেক কিছু ইস্যু করি সঙ্গে সঙ্গে সেটা আমরা ক্যাশবুকে খরচ বলে দেখিয়ে দিই। তো আমি জুন মাসে ক্যাশবুকে 20,000 টাকা খরচ দেখিয়ে দিয়েছি, আমার ক্যাশবুক খরচ দেখালে সেই বইয়ের ব্যালেন্সটা কমে যায়। তো আমার ক্যাশবুকের ব্যালেন্স 20,000 টাকা কমে গেছে, এবং ব্যাংক ব্যাংক ওই ডেট অবধি 15,000 টাকা আমাকে আমার পাসবুকে খরচ দেখাতে পেরেছে। তার কারণ ওই ডেট অবধি 30 জুন 2024 অবধি 15,000 টাকার চেক ব্যাংকে প্রেজেন্ট হয়েছে, মানে যাদের ইস্যু করেছিলাম তারা ব্যাংকে গিয়ে প্রেজেন্ট করেছে এবং ব্যাংক তাদের পেমেন্ট করেছে। তাহলে এই ঘটনাটার ফলে সিচুয়েশন এই ঘটনাটার ফলে আমরা দেখতে পাচ্ছি 30 জুনে যে অবস্থা আমাদের দাঁড়িয়ে রয়েছে, ক্যাশবুক 20,000 টাকা কমে গেছে আর পাসবুক সে জায়গায় 15,000 টাকা কমেছে। তাহলে এই ঘটনার ফলে আলটিমেটলি পাসবুক কিন্তু 5,000 টাকা কম কমেছে, পাসবুকে 5,000 টাকা কম খরচ দেখানো হয়েছে, আর যে বইতে খরচটা কম লিখবো সেই বইয়ের ব্যালেন্সটা বেড়ে থাকবে। তাহলে এই ঘটনার ফলে আমাদের পাসবুকের ব্যালেন্স কিন্তু 5,000 টাকা বেড়ে রয়েছে, যেহেতু পাসবুকে
5,000 টাকা কম খরচ দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ 5,000 টাকা বেড়ে রয়েছে। তাহলে এই ঘটনার ফলে আমার নেট এফেক্ট দেখা যাচ্ছে যে পাসবুক 5,000 টাকা বেড়ে গেছে। আর আমাদের এই রুলসে বলা হয়েছে যে পাসবুক যদি বেড়ে যায় তাহলে আমাকে তত টাকাই অ্যাড করতে হবে। তাহলে দেখো আমরা অঙ্কে কি করলাম, 5,000 টাকা অ্যাড করে দিলাম। এই যে লিখলাম A নম্বর সিচুয়েশনে চেক ইস্যুড, চেকগুলো আমরা ইস্যু করে দিয়েছি বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট, কিন্তু যাদের ইস্যু করেছি তারা এখনো ব্যাংকে গিয়ে প্রেজেন্ট করেনি এবং ব্যাংক তাকে পেমেন্ট করতে পারেনি। এরকম চেকের অ্যামাউন্ট হচ্ছে 5,000, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, 5,000 টাকা অ্যাড করে দিলাম। বোঝা গেল বিষয়টি? এরপরে পরের ঘটনায় আমরা চলে যাই। 2 নম্বর বা বি নম্বর সিচুয়েশনে বলছে দেখো, মিস্টার রহমান এ কাস্টমার, আমাদের একজন কাস্টমার, বহুদিনের কাস্টমার মিস্টার রহমান, সে কি করেছে, সে আমার ব্যাংক ডিটেলস সবকিছু জানে, আমি তার থেকে টাকা পেতাম। সে কি করেছে, টাকাটা ডিরেক্টলি আমার ব্যাংকের অ্যাকাউন্টে 10,000 টাকা জমা করে দিয়েছে। ঠিক আছে? বলছে মিস্টার রহমান এ কাস্টমার ডিরেক্টলি ডিপোজিটেড ₹10,000 ইনটু দ্য ব্যাংক অ্যাকাউন্ট নট রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক। আর সে যে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ডিরেক্টলি জমা করে দিয়েছে সেটা আমাকে জানায়নি। সেও কাজে ভুলে গেছে, আমাকেও জানায়নি, আমি জানতেও পারিনি। তাহলে এই ঘটনার ফলে আমাদের এফেক্টটা কি পড়লো দেখো। মিস্টার রহমান সরাসরি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিয়েছে এবং আমার পাসবুকে সেটা জমা বলে দেখানো হয়ে গেছে, ব্যাংক দেখিয়ে দিয়েছে। দেখো ক্যাশ বুকে আমি কিছু রেকর্ড করিনি, ক্যাশ বুকে ড্যাশ। বি নম্বর সিচুয়েশনটা দেখো, বি নম্বর সিচুয়েশনটা ক্যাশ বুকে ড্যাশ, ক্যাশ বুকে আমি কিছু রেকর্ড করিনি, যা ছিল তাই আছে ক্যাশ বুকটা। কিন্তু পাসবুকে মিস্টার রহমান যে টাকাটা জমা করেছে সেটা ব্যাংক জমা করে নিয়েছে সঙ্গে সঙ্গে এবং পাসবুক 10,000 টাকা বেড়ে গেছে। তাহলে এই ঘটনার ফলে আমাদের নেট এফেক্ট কি হলো, না পাসবুক 10,000 টাকা বেড়ে গেল। আর আমি বলছি যে আমাদের এই রুলস অনুযায়ী পাসবুক বাড়লে যত টাকা বাড়বে তত টাকা যোগ করতে হবে। তাহলে এই ঘটনার ফলে আমার 10,000 টাকা পাসবুক বেড়ে গেছে, তাহলে আমার 10,000 টাকা অ্যাড করতে হবে। দেখো আমরা অ্যাড এর মধ্যে লিখেছি বি পয়েন্টে, a customer has an amount directly deposited into the bank but not recorded in cash book. একটা কাস্টমার সরাসরি ব্যাংকে আমার টাকাটা জমা করে দিয়েছে যেটা আমরা ক্যাশ বুকে লিখতে পারিনি এবং যার ফলে আমাদের 10,000 টাকা পাসবুক বেড়ে গেছে এবং তাই আমরা অ্যাড করে দিলাম। দেখা গেল, বোঝা গেল? এর পরের সিচুয়েশন দেখো, 3 নম্বর পয়েন্টে আমরা কি বলেছি, সি পয়েন্টে। সি পয়েন্টে বলেছে ইন্টারেস্ট অন ওভারড্রাফট। একটা ওভারড্রাফটের ইন্টারেস্ট ব্যাংক কেটে নিয়েছে। আমরা যে ব্যাংকে যে জমা তার থেকে বেশি তুলতে পারি সেই ফ্যাসিলিটিটাকে ওভারড্রাফট ফ্যাসিলিটি বলে এবং এই ফ্যাসিলিটি দেওয়ার জন্য ব্যাংক অনেক সময় আমাদের থেকে কিছু ইন্টারেস্ট কেটে নেয়। তো ইন্টারেস্ট ব্যাংক কেটে নিয়েছে। ব্যাংক সাধারণত ইন্টারেস্ট কেটে নিলে আমাদেরকে জানায় না, আমাদের পাসবুকে থেকে টাকাটা কেটে নেয় এবং পাসবুকে খরচ বলে দেখিয়ে দেয়। পরে আমরা যখন ব্যাংক স্টেটমেন্ট পাই তখন বা পাসবুক স্টেটমেন্ট পাই তখন আমরা এটা দেখতে পারি। তো এখানে বলছে ইন্টারেস্ট অন ওভারড্রাফট 5,000 টাকা কেটে নিয়েছে যেটা আমরা ক্যাশ বুকে রেকর্ড করিনি। তো এই ঘটনার ফলে তোমরা বুঝতে পারছো যে পাসবুক থেকে 5,000 টাকা কমে গেছে, অর্থাৎ পাসবুক কিন্তু 5,000 টাকা কমে গেছে, ক্যাশ বুকে কিন্তু কিছুই হয়নি। দেখো সিচুয়েশন সি তে আমরা ওয়ার্কিংস এ দেখাচ্ছি যে এই ঘটনার ফলে ক্যাশ বুকে কিচ্ছু হয়নি কিন্তু পাসবুক 5,000 টাকা কমে গেছে। তাহলে এর ফলে নেট এফেক্ট কি হলো, না পাসবুক 5,000 টাকা কমে গেল, ব্যালেন্স অফ পাসবুক ডিক্রিজ করলো 5,000 টাকা এবং পাসবুক কমলে আমরা এখানে লেস করব। তো দেখো লেসের মধ্যে লিখবো আমরা, এই দেখো লেসের মধ্যে সি নম্বর আইটেমে লিখেছি ইন্টারেস্ট অন ওভারড্রাফট নট রেকর্ডেড ইন ক্যাশ বুক। ওভারড্রাফটের ইন্টারেস্ট ক্যাশ বুকে রেকর্ড করা হয়নি বলে 5,000 টাকা আমরা লেসের মধ্যে লিখে দিলাম। এর পরের আইটেম দেখো আছে ডি পয়েন্টে আছে চেক ডিপোজিটেড ₹30,000 আউট অফ হুইচ 10,000 নট ইয়েট ক্রেডিটেড বাই দ্য ব্যাংক। অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন কোনো চেক রিসিভ করি কোনো পার্টি থেকে বা কোনো কাস্টমারের থেকে, সেই চেকটা আমরা যখনই ক্যাশ বুকে লিখি সঙ্গে সঙ্গে ক্যাশ বুকের ব্যাংক কলমে জমা হিসেবে দেখিয়ে দিই, কিন্তু সেই চেকটা সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাংকে জমা হয় না। চেকটা নিয়ে আমাকে আমার ব্যাংকে জমা দিতে হবে। আমার ব্যাংক ওই চেকটা নিয়ে, যে পার্টি এই চেকটা কেটেছে তার ব্যাংকে যাবে, তার ব্যাংক থেকে টাকাটা কালেক্ট করে এনে তবে আমার ব্যাংকে জমা লিখতে পারবে। তো এটা করতে কিছুদিন সময় লাগে। তো এখানে বলছে এই মাসের মধ্যে 30শে জুন যে আমাদের বিআরএস ডেট, এই সময়ের মধ্যে আমরা 30,000 টাকার একটা চেক ডিপোজিট করেছি, অর্থাৎ সঙ্গে সঙ্গে 30,000 টাকা আমি ক্যাশ বুকে জমা করে দিয়েছি, কিন্তু ওর মধ্যে 10,000 টাকার চেক এখনো ব্যাংক ক্রেডিট করতে পারেনি, নট ইয়েট ক্রেডিটেড বাই দ্য ব্যাংক। অর্থাৎ ব্যাংক এখানে জমা করেছে 20,000 টাকা অথচ ক্যাশ বুকে জমা হয়েছে 30,000 টাকা। আমাদের একটু ওয়ার্কিংসটা দেখো নিচে ডি নম্বর অ্যাডজাস্টমেন্টে দেখো, এখানে ক্যাশ বুকে সঙ্গে সঙ্গে আমরা 30,000 টাকা জমা লিখে দিয়েছি, অর্থাৎ ক্যাশ বুক 30,000 টাকা বেড়ে গেছে, কিন্তু পাসবুকে এখনো অব্দি ব্যাংক 20,000 টাকা জমা লিখতে পেরেছে। ঠিক আছে, 10,000 টাকা এখনো জমা লেখা হয়নি। তো এর ফলে দেখা যাচ্ছে যে ক্যাশ বুক বেড়ে গেল 30,000, পাসবুক বেড়েছে 20,000, অর্থাৎ পাসবুক ক্যাশ বুকের তুলনায় 10,000 টাকা কম বেড়েছে বা 10,000 টাকা কমে রয়েছে। দেখতে পাচ্ছ, পাসবুক ক্যাশ বুকের থেকে 10,000 টাকা কমে রয়েছে এই ঘটনার ফলে। তাহলে আমায় কি করতে হবে, পাসবুক যেহেতু 10,000 টাকা কমে আছে তাই আমাকে লেসে লিখতে হবে। দেখো আমরা লেসের মধ্যে ডি পয়েন্টে লিখলাম চেক ডিপোজিটেড, চেক আমরা ডিপোজিট করেছি বাট নট ইয়েট ডিপোজিটেড অ্যান্ড ক্রেডিটেড বাই দ্য ব্যাংক, কিন্তু ব্যাংক এখনো কিন্তু জমা করে উঠতে পারেনি এবং জমা লিখতে পারেনি, তাই 10,000 টাকা পাসবুক কমে গেছে, তাই আমরা এখানে লেস করলাম। পরের অ্যাডজাস্টমেন্টে দেখো, পরের অ্যাডজাস্টমেন্টে বলেছে অঙ্কে দেখো, পরের অ্যাডজাস্টমেন্টে বলেছে যে ব্যাংক চার্জেস নট রেকর্ডেড ইন ক্যাশ বুক। ব্যাংক চার্জেস ক্যাশ বুকে রেকর্ড করা হয়নি। ব্যাংক মাঝে মাঝে আমাদের কিছু সার্ভিস দিয়ে থাকে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে অনেক কাজ করে থাকে, তাই জন্য ব্যাংক মাঝে মাঝে আমাদের থেকে সার্ভিস চার্জ কেটে নেয়। তো ব্যাংক চার্জেস কেটে নিলে ব্যাংক কিন্তু আমাকে জানায় না, আমার ব্যাংকের জমা থেকে কেটে নেয় এবং পাসবুকে খরচ দেখিয়ে দেয়, পরে আমরা পাসবুকটা দেখে বুঝতে পারি। তো তারপরে আমরা সেটা ক্যাশ বুকে রেকর্ড করি। তো এখানে সেটাই ঘটেছে যে ব্যাংক চার্জেস ব্যাংক কেটে নিয়েছে কিন্তু সেটা আমাদের ক্যাশ বুকে খরচ বলে দেখানো হয়নি। তাহলে এই ঘটনার ফলে আমাদের এফেক্টটা কি হবে, পাসবুক কিন্তু 2,000 টাকা কমে গেছে যেহেতু ব্যাংক চার্জেসটা কেটে নিয়েছে। দেখো এখানে আমরা ই পয়েন্টে ওয়ার্কিংসে দেখাচ্ছি
যে এই ঘটনার ফলে ক্যাশ বুকে কিছুই হয়নি, কিন্তু পাসবুক থেকে 2000 টাকা চলে গেছে, ব্যাংক চার্জেস কেটে নিয়েছে। তাহলে এই ঘটনার ফলে পাসবুক 2000 টাকা কমে গেল, এবং তাহলে কি করতে হবে, আমার 2000 টাকা লেসে লিখতে হবে। দেখো আমরা লেসে লিখলাম, ব্যাংক চার্জেস আর নট রেকর্ডেড ইন ক্যাশ বুক বলে আমরা 2000 টাকা লেস আইটেমের মধ্যে লিখেছি, দেখতে পাচ্ছ? আচ্ছা, এর পরের অ্যাডজাস্টমেন্টে দেখো কি আছে। পরের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এফ নম্বর অ্যাডজাস্টমেন্ট। সেখানে বলছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড বাই দ্য ব্যাংক 8000 অ্যাজ পার স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন। আমি আগে বলেছিলাম যে আমরা অনেক সময় আমাদের ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইলেকট্রিক বিল এগুলো পে করতে ভুলে যাই, ভাড়া এগুলো পে করতে ভুলে যাই। তো ব্যাংকে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দিয়ে দিলে ব্যাংক পার্টিকুলার ওই ডেটে ওই খরচটা আপনি আমার অ্যাকাউন্ট থেকে ঠিক মনে করে পেমেন্ট করে দেবে। তো সেরকমই একটা ইন্স্যুরেন্স চার্জ ব্যাংক পে করে দিয়েছে, 8000 টাকা ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়ে দিয়েছে, যেটা আমার ক্যাশ বুকে রেকর্ড করা হয়নি। তাহলে এই ঘটনার ফলে তো পাসবুকে 8000 টাকা খরচ দেখানো হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই পাসবুকের ব্যালেন্সটা কমে যাবে। দেখো লক্ষ্য করে দেখো, পাসবুকের ব্যালেন্স কিন্তু এই ঘটনার ফলে, এই এফ নম্বর ঘটনার ফলে ক্যাশ বুকে কিছুই হয়নি, ক্যাশ বুকে কিছু রেকর্ড হয়নি, কিন্তু পাসবুক থেকে 8000 টাকা খরচ বলে দেখানো হয়ে গেছে। তাহলে এই ঘটনার ফলে আমাদের পাসবুক 8000 টাকা কমে গেল, আর পাসবুক যদি কমে যায় তাহলে আমাকে লেস করতে হবে। দেখো আমরা লেসের মধ্যে এফ পয়েন্টে লিখেছি ইন্স্যুরেন্স চার্জেস পেইড বাই দ্য ব্যাংক as per standing instruction yet not recorded in the cash book, কিন্তু সেটা ক্যাশ বুকে লেখা হয়নি বলে 8000 টাকা আমরা মাইনাস করে দিয়েছি। ঠিক আছে, এফ অফ দি পয়েন্ট হয়ে গেল। আর লাস্ট একটা আমাদের আইটেম আছে জি নম্বর পয়েন্ট, যেখানে বলছে ইন্টারেস্ট রিসিভড অন ইনভেস্টমেন্ট। আমরা কোথাও টাকা ইনভেস্ট করেছিলাম, তার ইন্টারেস্ট ব্যাংক কালেক্ট করে এনেছে এবং ব্যাংক আমার অ্যাকাউন্টে জমা করে দিয়েছে, কিন্তু সেটা এখনো আমি আমার ক্যাশ বুকে রেকর্ড করতে পারিনি বা ভুলে গেছি বা জানিও না। তাহলে কি হয়, ব্যাংক অনেক সময় আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে। ব্যাংক কি করেছে, আমি কোথাও টাকা ইনভেস্ট করেছিলাম, আমি ব্যাংককে বলে রেখেছিলাম, ব্যাংক কি করেছে সেই ইনভেস্টমেন্টের ইন্টারেস্টটা কালেক্ট করে এনে আমার অ্যাকাউন্টে ক্রেডিট করেছে, মানে জমা করে দিয়েছে, পাসবুকে ক্রেডিট মানে জমা, কিন্তু সেটা ক্যাশ বুকে এখনো জমা দেখাতে পারিনি। তাহলে এই ঘটনার ফলে আমাদের এফেক্টটা কি হলো দেখো, আমরা নিচের অ্যাডজাস্টমেন্টে দেখাচ্ছি, দেখো ওয়ার্কিংসে জি নম্বর পয়েন্টটা একটু লক্ষ্য করে দেখো। জি নম্বর পয়েন্টে আমি দেখতে পাচ্ছি আমার ক্যাশ বুকে আমি কোনো রেকর্ডই করিনি, কিন্তু পাসবুকে 4000 টাকা জমা হয়ে গেছে, যেহেতু ব্যাংক কালেক্ট করে এনে 4000 টাকা ইন্টারেস্ট জমা করে দিয়েছে। তাহলে এই ঘটনার ফলে আমি দেখতে পাচ্ছি যে আমার পাসবুকের ব্যালেন্স 4000 টাকা বেড়ে গেছে, আর পাসবুক বাড়লে আমাদেরকে অ্যাড করতে হবে। তাই জন্য দেখো আমরা এখানে অ্যাড এর মধ্যে 4000 টাকা অ্যাড করেছি। এই যে জি পয়েন্টে দেখো, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কালেক্টেড অ্যান্ড ক্রেডিটেড বাই দ্য ব্যাংক নট ইয়েট রেকর্ডেড ইন ক্যাশ বুক বলে 4000 টাকা অ্যাড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই সমস্ত আইটেমগুলো যখন নেওয়া হয়ে গেল, এরপরে আমাদের কাজ হচ্ছে অ্যাডলেস করা। এই অ্যাডলেস করার সিস্টেমটা কিরকম একটু দেখো, তাই তো? সেই ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক যে 30,000 টাকা ডেবিট ব্যালেন্স বলে শো করেছিলাম, সেই টাকাটার সাথে এই দেখো 30,000 টাকা আমাদের এখানে ব্যালেন্স ছিল, এর সঙ্গে আমাদের অ্যাড হয়েছে 5,000 টাকা, এর সঙ্গে আমাদের অ্যাড হয়েছে 10,000 টাকা, এর সঙ্গে আমাদের অ্যাড হয়েছে 4,000 টাকা। আমরা কি করলাম, এই 5,000, 10,000, 4,000 এই তিনটেকে যোগ করলাম, ইনার কলমে তিনটে যোগের ফিগার 10, 5, 15, 4, 19,000, 19,000। এই 19,000 আমরা সেকেন্ড কলমে লিখলাম। এবার 30,000 এর সঙ্গে 19,000 যোগ করে যে 49,000 পেলাম, এটা আমরা এখানে লিখলাম। 30,000 এর সঙ্গে 19,000 প্লাস করে 49,000 লিখলাম। এবার লেস আইটেমের মধ্যে আমাদের যে আইটেম তিনটে ছিল 5,000, 10,000, 2,000 আর 8,000, চারটে লেস আইটেম ছিল। তো 5, 10 এ 15, 15 টু এ 17, 17 প্লাস 8, 25,000, এই 25,000 টোটাল লেস আইটেম। এবার এই 49,000 যে টোটাল অ্যাড হয়ে এলো, সেখান থেকে 25,000 আমরা মাইনাস করলাম, করার পরে 49 থেকে 25,000 বাদ দিয়ে 24,000 হলো গিয়ে আমাদের আনসার। এবার দেখো আনসারটা লেখার ক্ষেত্রে একটা বিশেষ কথা বলার আছে। এই যে আমরা এইটা বিআরএস করতে শুরু করেছিলাম ক্যাশ বুকের ডেবিট ব্যালেন্স নিয়ে, ক্যাশ বুক নিয়ে, তাহলে আমরা অবশ্যই পাসবুকে এসে পৌঁছাবো। দেখো আমরা এইভাবে লিখেছি, ব্যালেন্স অ্যাজ পার পাসবুক বলে লিখেছি, দেখতে পাচ্ছ, ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ক্রেডিট 24,000 টাকা। একটা কথা বলি যে এখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা খুব মনোযোগ দিয়ে এটা শুনবে। সেটা হচ্ছে যে আমরা ক্যাশ বুকের ব্যালেন্স নিয়ে শুরু করলে পাসবুকে এসে পৌঁছাবো, সেটাতে কোনো অসুবিধা নেই। তো আবার পাসবুকের ব্যালেন্স নিয়ে শুরু করলে ক্যাশ বুকে এসে পৌঁছাবো। তো এখানে আমরা ক্যাশ বুক নিয়ে যেহেতু শুরু করেছি, তাই পাসবুকের ব্যালেন্সে এসে পৌঁছেছি, কিন্তু এই ব্যালেন্সটা, পাসবুকের এই ব্যালেন্স যেটা এসে পৌঁছালাম, এটা ডেবিট না ক্রেডিট, এটা কিন্তু ঠিক করে লিখতে হবে। ধরো পাসবুকের ব্যালেন্স অ্যাকচুয়ালি হচ্ছে ডেবিট, তুমি ভুল করে লিখে দিয়েছো ক্রেডিট, বা হচ্ছে ক্রেডিট, তুমি ভুল করে লিখে দিয়েছো ডেবিট, বা তুমি ডেবিট ক্রেডিট কিছুই না বুঝতে পেরে শুধু ব্যালেন্স অ্যাজ পার পাসবুক লিখেই ছেড়ে দিয়েছো, ডেবিট ক্রেডিট কোনো ব্যালেন্সই লেখোনি, তাহলে কিন্তু এই অঙ্কটা পুরোটা ঠিক থাকলেও তোমাকে কিন্তু কোনো নাম্বার দেওয়া হবে না। তার কারণ পাসবুকের কি ব্যালেন্স বেরোচ্ছে সেটা যদি তুমি ঠিক করে না লিখতে পারো, তাহলে এই বিআরএসটা অর্থহীন হয়ে পড়বে। তাই জন্য সবাইকে বলবো, এই ব্যালেন্সটা যেটা এসে পৌঁছালো, এই ব্যালেন্সটা কি ব্যালেন্স বেরোলো, সেটা কিন্তু তোমাকে অবশ্যই 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 ঠিক করে লিখতে হবে। এবং সেটা কি করে করতে হয় সেটা আমি একটু বলে দিচ্ছি, খুব সহজ, খুব সাধারণ সহজ ব্যাপার। দেখো যদি আমরা তো এটা বললাম যে আমরা ক্যাশ বুকের ব্যালেন্স নিয়ে শুরু করলে পাসবুকে এসে পৌঁছাবো, বা পাসবুকের ব্যালেন্স নিয়ে শুরু করলে ক্যাশ বুকে এসে পৌঁছাবো, সেটাতে কোনো অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে এই ব্যালেন্সটা ডেবিট না ক্রেডিট সেটা কি করে বুঝবো, যে এই ব্যালেন্সটা বেরোলো সেটা ডেবিট না ক্রেডিট কি করে বুঝবো? সেটা বোঝার উপায় হচ্ছে যে দেখো, এইখানে যে ব্যালেন্স নিয়ে শুরু করবো, ওপরটা যে ব্যালেন্স নিয়ে শুরু করবো, যেমন আমরা ক্যাশ বুকের ডেবিট ব্যালেন্স নিয়ে শুরু করেছি, তাই তো? ওপরটা যে ব্যালেন্স নিয়ে শুরু করবো ডেবিট যদি হয়, তাহলে নিচে যে ব্যালেন্সটা এসে আমরা পৌঁছাবো সেটা অলওয়েজ অপোজিট হবে, অর্থাৎ ক্রেডিট হবে। বুঝতে পেরেছো? ওপরে আমরা শুরু করেছি ডেবিট ব্যালেন্স নিয়ে, ঠিক তো? ডেবিট ব্যালেন্স নিয়ে শুরু করেছি ক্যাশ বুক, তাহলে আমরা পাসবুকের
যে ব্যালেন্সে এসে পৌঁছাবো সেটা কিন্তু অপোজিট ব্যালেন্স হবে। তাই জন্য দেখো আমি পাসবুকের ব্যালেন্সটা ক্রেডিট লিখেছি। কিন্তু একটা জিনিস খেয়াল করবে, আমরা বললাম যে ব্যালেন্স নিয়ে শুরু করব সেই তার অপোজিট ব্যালেন্সটা বইতে দেখাবে। অর্থাৎ আমি ক্যাশবুকের ডেবিট ব্যালেন্স নিয়ে শুরু করলে এখানে পাসবুকের এটা ক্রেডিট ব্যালেন্স হবে। আবার যদি ক্যাশবুকের ক্রেডিট ব্যালেন্স নিয়ে শুরু করি তাহলে এখানে এটা পাসবুকের ডেবিট ব্যালেন্স হবে। এই অবধি ঠিকই আছে। কিন্তু কতক্ষণ? না যতক্ষণ এই ফিগারটা, এই যে 24,000 ফিগারটা, এই ফিগারটা যতক্ষণ পজিটিভ থাকবে। ঠিক আছে? দেখো এখানে 49,000 থেকে 25,000 মাইনাস করার পর এই যে ফিগারটা বেরিয়েছে 24,000, এটা কিন্তু পজিটিভ ফিগার আছে, তাই তো? পজিটিভ 24,000। তো এই ফিগারটা যদি পজিটিভ থাকে তাহলে ওপরে যে ব্যালেন্স নিয়ে শুরু করব, নিচে যে ব্যালেন্সটা এসে পৌঁছাবো সেটা সবসময় তার অপোজিট হবে। আবারও বলছি, এই ফিগারটা যতক্ষণ পজিটিভ থাকবে ততক্ষণ ওপরে যে ব্যালেন্স নিয়ে শুরু করব তার অপোজিট ব্যালেন্স নিচে হবে। অর্থাৎ ওপরে ওখানে ডেবিট ব্যালেন্স নিয়ে শুরু করেছি, তাই এটা ক্রেডিট ব্যালেন্স লিখলাম। বা ওপরে যদি ওটা ক্রেডিট ব্যালেন্স নিয়ে শুরু করতাম তাহলে এটা ডেবিট ব্যালেন্স লিখতাম। কিন্তু সবসময় যে ফিগারটা পজিটিভ হবে এমন তো নয়। কখনো কখনো কোনো রেজাল্টে এই ফিগার 24,000 ফিগারটা নেগেটিভও আসতে পারে। দেখো যদি এই 25,000 যেটা এখানে মাইনাস ফিগার আছে, এই 25,000 ফিগারটা যদি 50,000 হয়ে যেত, মাইনাস 50,000, তাহলে কিন্তু 49 থেকে 50 বাদ দিয়ে এই রেজাল্টটা তখন কিন্তু 1000 আসতো, ঠিক তো? কিন্তু তখন সেটা নেগেটিভ 1000 হতো। তো যদি রেজাল্টটা নেগেটিভ হয়, কোনো কারণে এই রেজাল্টটা 24,000 রেজাল্টটা যদি কোনো কারণে নেগেটিভ হয়, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের সেই জিনিসটাই করতে হবে, উল্টোটার জায়গায় সিধেটা লিখবো। কি লিখবো? যদি যদি এটা নেগেটিভ 1000 হয়, তখন ক্যাশবুকের ব্যালেন্স যদি ডেবিট দিয়ে শুরু করি, পাসবুকের ব্যালেন্সও তখন এখানে ডেবিটই লিখবো। অর্থাৎ নেগেটিভ হলে ওপরে যে ব্যালেন্স দিয়ে শুরু করব, নিচে কিন্তু সেই একই ব্যালেন্সই লিখে দেবো। অর্থাৎ এখানে যদি 1,000 টাকা নেগেটিভ আসতো, তাহলে আমরা ওইখানে ক্যাশবুকের যেমন ডেবিট ব্যালেন্স নিয়ে শুরু করেছি, এখানেও ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ডেবিটই লিখতাম, ক্রেডিট কিন্তু লিখতাম না। অর্থাৎ যদি নেগেটিভ ব্যালেন্স চলে আসে, তাহলে আমরা যে ব্যালেন্স নিয়ে ওপরে শুরু করেছি সেই ব্যালেন্সটাই এর পাশে লিখে দেবো। বোঝা গেছে? আর পজিটিভ ব্যালেন্স নিয়ে যদি উত্তরে বেরোয়, তাহলে ওপরে যে ব্যালেন্সটা নিয়ে শুরু করেছি এখানে তার অপোজিট ব্যালেন্সটা লিখবো। আশা করি এটা তোমরা বুঝতে পারলে। তো এইভাবে আমাদের বিআরএসটা কমপ্লিট করতে হবে। এটা বিআরএস এর ফার্স্ট রুল। এই ফার্স্ট রুলস নিয়ে তোমাদের সঙ্গে ডিটেইলসে আলোচনা করলাম। এইভাবে তোমরা বিআরএসটা করো। এই রুলসটা খুব ইজি রুলস এবং এই রুলসটা ফলো করলে তোমরা যেকোনো অঙ্ক খুব সুন্দরভাবে করতে পারবে। আরেকটা কথা তোমাদের বলব, বিআরএস করতে গিয়ে অনেক ছেলেমেয়েদেরই একটু ল্যাঙ্গুয়েজ সমস্যা হয়। মানে অঙ্কের ভাষাটা ঠিক কি বলছে এটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়। সেক্ষেত্রে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা অ্যাডভাইস দেব তোমাদেরকে যে তোমরা প্রত্যেকটা যে সেন্টেন্সটা বুঝতে পারছো না বিআরএস এর, সেই সেন্টেন্সটা প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ডকে আলাদা আলাদা করে বাংলা করবে। তারপরে সেই বাংলাটা জুড়ে জুড়ে দেখবে যে তোমাদের কি মানে আসছে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে তোমরা কিন্তু দেখো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা মানে কিন্তু তোমরা জানো। কিন্তু ওই ওয়ার্ডগুলো যখন একসাথে জড়ো হচ্ছে, হয়ে কি মানেটা দাঁড়াচ্ছে সেটা তোমাদের বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে। এই কারণে অনেকের বিআরএসটা একটু শক্ত মনে হচ্ছে। কিন্তু বিআরএস খুব জলের মতন সোজা এবং বিআরএস এর এই রুলসটা তোমরা ফলো করো যে কেন এড করছি, কেন লেস করছি সেটা তোমরা বুঝে যাবে। একটা জিনিস শুধু বলব যে ওই ভাষাটা যখন সমস্যা হবে তখন ওই প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সটার প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা আলাদা আলাদা করে বার করে নিয়ে সেই বাংলাটা জুড়ে নিয়ে পড়ে দেখবে, তাহলে বুঝতে পারবে এবং ভাষাটা খুব কেয়ারফুলি বারে বারে পড়বে। তাহলে তোমাদের এই সমস্যাটা আর থাকবে না, আস্তে আস্তে রিকভার হয়ে যাবে। তো আশা করি আমার ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে এবং তোমরা এই ভিডিওটি থেকে বিআরএস সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবে। আরো পরবর্তী দুটো ভিডিওতে আমি বিআরএস এর বাকি রুলস গুলো নিয়ে ডিটেইলসে আলোচনা করব। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশন যায়। ঠিক আছে? আজকে এই বলেই আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।